সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক নাহারিন আই খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপর আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহের উপরে তিনি দৃষ্টি রাখেন। স্বাগত আপনাকেও। ধন্যবাদ। জানেন যে গত 3 দিনেও একটা শিরোনাম বদল হয়নি। প্রসঙ্গ শেখ হাসিনার বিচারের রায়, এই যে নিয়ে যে শিরোনামটা, এটা বদলায়নি। শুধু দেশে নয়, বিদেশেও, বিশেষ করে ভারতে প্রতিদিন এই খবর ছাপা হচ্ছে। বলা হচ্ছে যে এই রায়ের পর বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী এটা প্রতিক্রিয়া হবে। কী সে প্রতিক্রিয়া, আপনি কি দেখছেন? ধন্যবাদ। আসলে শেখ হাসিনার এই রায়টা গত 3 দিন থেকে বাংলাদেশে সবার মুখে মুখে, এবং আপনি পার্টিকুলারলি ভারতের কথা বললেন, কিন্তু আমি যেভাবে করে ভেবেছিলাম যে ভারতের মানে সরকার থেকে যে ধরনের রেপারকেশন আসার কথা ছিল, আপনি দেখেছেন যে তারা কিন্তু মোটামুটি একটা নিউট্রাল রেপারকেশন দিয়েছে। তারা বলেছেন যে বাংলাদেশের জনগণের, এটা হচ্ছে এক ধরনের সাইন আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে যেহেতু ইলেকশনটা সামনে আছে এবং যে নতুন সরকারটা আসবে সেই সরকারের সাথে এক ধরনের মানে বন্ধুত্বপূর্ণ আচরণেরই একটি ইঙ্গিত আমি মনে করছি এটাতে। যদিও ভারতীয় মিডিয়া ভয়ঙ্করভাবে এটাকে মানে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছে। আমি কয়েকটাতে দেখলাম যে এই সরকারকে পাপেট সরকার বলা হয়েছে, বা এটাকে বলা হয়েছে যে শেখ হাসিনা এই ঘোষণাগুলো দেয়নি, তাদের মিডিয়াতে এইভাবে আসছে। আর বাংলাদেশে যদি আপনি বলেন, এটাকে ডিফারেন্ট কিছু অ্যাঙ্গেলে দেখা যেতে পারে। যেমন শেখ হাসিনার এই বিচারটা তো অবশ্যম্ভাবী ছিল, এবং যদিও একজন ধরেন মানবতাবাদী মানুষ হিসেবে আমি মনে করি যে ক্যাপিটাল পানিশমেন্ট থাকা উচিত না, কিন্তু শেখ হাসিনা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দুটো আসলে আলাদা জিনিস। হ্যাঁ, ওই জায়গা থেকে বললে যে এটা জনগণের মতামতেরই একটা প্রতিফলন হয়েছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনি তার সাথে সাথে দেখবেন যে আপনি যদি সামাজিক অবস্থানগুলো দেখেন, যে গত 1.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে যে কালচারাল একটা পরিবর্তন হয়েছে, যদিও 17 বছরের কালচার পরিবর্তনটা একটু অন্যরকম ছিল, কিন্তু গত 1.5 বছরে আমরা দেখেছি যে মব কালচার নামের একটা বিষয় খুব হয়েছে। এবং শেখ হাসিনার বিচারের আগের মুহূর্তগুলো থেকে শুরু করে আমি মনে করি যে রাষ্ট্রীয় মানে পৃষ্ঠপোষকতায়ও বলতে পারি বা কিছু, যে মবের যে এক ধরনের কালচার আমাদের এখানে এস্টাবলিশ হয়ে যাচ্ছে, এটাকে আমি খুব অ্যালার্মিং মনে করি। কারণ দেখুন, 32 নাম্বার নিয়ে মানুষের ক্ষোভ আছে, এটা স্বাভাবিক, আমাদের সবার আছে। কিন্তু পার্টিকুলারলি ওই দিনটায় যেদিন বিচার ঘোষণা করা হলো, সাধারণ ছাত্র জনতা নামে কারা গেছেন ওখানে? সাধারণ ছাত্র জনতার কি ক্ষমতা আছে বুলডোজার নিয়ে সেখানে যাওয়ার? নিশ্চয়ই নাই। তার মানে পর্দার আড়ালে কেউ না কেউ তো আছেন ওখানে। এখন এই যে যেভাবে করে মব ক্রিয়েট করা হচ্ছে, আমি তো মনে করি ওই দিনের মবটা অপ্রয়োজনীয় ছিল, কারণ 32 নম্বর তো এমনি ভেঙে গুঁড়া হয়ে গেছে। এবং সরকারের থেকে আপনি দেখবেন এই যে মানে তার রায়টা ঘোষণা করা হবে, এটা নিয়ে কিন্তু একটা হাইপ তৈরি করা হয়েছে। যেমন রায় কবে কত তারিখে ঘোষণা করা হবে সেটার একটা ডেট ছিল, সেটা নিয়ে এত মানে ভাবে এটাকে প্রচার করা হয়েছে। পরবর্তীতে রায়ের দিনটা আবার আপনি ডিএমপি পুলিশকে দেখবেন যে তিনি গুলি করার নির্দেশ দিয়েছেন। আমরা কি সেই পুলিশ চাই? এই যে পুলিশের যে পোশাক পরিবর্তন করা হচ্ছে, কিন্তু 17 বছর পুলিশের যে আচরণ ছিল, যেটি কোনো পরিবর্তন হয় নাই, এবং সেটাকে আরেক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, আমি তো মনে করি যে এটা ঠিক হচ্ছে না। ধরুন, একটা মবকে সরকার কন্ট্রোল করতেই চায়, এবং পুলিশের কাজই কিন্তু বল প্রয়োগ করা, মানে কিছু কিছু ক্ষেত্রে যেখানে প্রয়োজনীয়। কিন্তু একটা মানে পুলিশের ডিএমপি ঘোষণা দিয়ে দিবেন যে গুলি করার কথা, এটাও তো শেখ হাসিনার পুলিশ বাহিনীরই এক ধরনের রিফ্লেকশন আমি দেখতে পাই। তাহলে পরিবর্তনটা আসলে কোথায় হলো মতি ভাই? মানে গত 1.5 বছরে আমরা তো ভেবেছিলাম যে আমরা অন্য রকম একটা দেশ দেখতে পাবো, এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস চাইলেই পারতেন একটা পরিবর্তন আনার। এখন
কি কারণে পরিবর্তনটা হলো না বা কি কারণে আমরা সেই ঘুরে ফিরে ওই একই সংস্কৃতির দিকে হাঁটছি আমার আসলে জানা নাই। তবে আমি মনে করি যে শেখ হাসিনার যে বিচারটা হয়েছে এটা দেখবেন জাতিসংঘও কিন্তু এক ধরনের মানে পজিটিভ বার্তাই দিয়েছে, যদিও ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে কথা বলছে। ভারত ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে কিছু বলতে পারছে না, কারণ তাদের মধ্যে দেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে। তবে এই শেখ হাসিনার আপনি যেটা বলছেন যে 3 দিন ধরে এই আলোচনা চলছে, এই আলোচনা তো চলবে। কারণ দেখেন, আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে রাজসাক্ষীর বিষয়টা, যেখানে সমস্ত কিছু এভিডেন্স আছে সেখানে কি রাজসাক্ষীর প্রয়োজনীয়তাটা খুব বেশি ছিল? ছিল তো না। এবং যিনি রাজসাক্ষী হয়েছেন মানে তার যে এত বড় একটা অপরাধে যে মানে খুব সামান্য একটা দণ্ড তাকে দেয়া হয়েছে, আমি যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি যে এই বিচারটা অনেক ধরনের মানে যৌক্তিক জায়গা থেকে হয়েছে এবং বিচারের বৈধতা এবং এটি কতখানি নিরপেক্ষ হতে পারে এটার জন্য সরাসরি প্রচার করার চেষ্টা চলেছে, অনেক কিছু হয়েছে। সেই জায়গা থেকেও যদি আপনি বলেন, আইসিটি আইনে বলা আছে যাকে রাজসাক্ষী হবেন তাকে কিন্তু খালাস দিতে হবে। হ্যাঁ মানে আমি সেটাই বলছি, আমি বলছি যে এটা এখানে 5 আইসিটি বছর আইনে দেয়। বলা আছে, কিন্তু রাজসাক্ষীটার প্রয়োজন ছিল কিনা মানে এটাও কি একটা প্রশ্ন আসতে পারে না যে যিনি এই রাজসাক্ষীটা ছিলেন অন্য দুইজনের ফাঁসি হয়েছেন এবং তার জন্য মানে 5 বছরের একটা কারাদণ্ড তাকে দেয়া হয়েছে। এটাও একটা কোয়েশ্চেন আসলে রাখে যে ধরুন এখন আমি যদি আপনাকে প্রশ্নটা এইভাবে করি যে শেখ হাসিনা যদি ফেরত আসতেন বা আসাদ সাহেব যদি ফেরত এসে রাজসাক্ষী হতে চাইতেন, তাহলে শেখ হাসিনাকে কি আপনি 5 বছরের কারাদণ্ড দিতেন? এটাও তো একটা valid তর্কের ক্ষেত্রে question আপনি বলতেই পারি, তাই বলতেই না? পারেন, না। কারণ অপরাধ তো 3 জনই করেছেন। জি। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমার মনে হয় যে বিচার হয়েছে খুবই ভালো কথা, এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিচারটাকে শুধু সাধারণ একটা মানবতা বিরোধী একজন মানুষের বিচারকে হিসেবে দেখলে হবে না, এটি একটি রাজনৈতিক শিক্ষা, এবং এই রাজনৈতিক শিক্ষাটা বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল নিতে পারবে এবং ভবিষ্যতে মানে সত্যিই কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে কিনা, ক্ষমতা যাদের হাতে যাবে তারা সেটাকে কুক্ষিগত করবে কিনা, এই শিক্ষাটা এখান থেকে নেওয়াটা খুব বেশি এই জরুরি। পর্যায়ে আপনাকে ধন্যবাদ। আমি দেখি আমার বাম দিক, হ্যাঁ প্রফেসর পারভেজ, আপনি কি দেখছেন? আপনি কি নাহারিন যেটা বলেছেন তার কি ইম্প্যাক্টটা কি হতে পারে বা রাজনীতিতে, সেটা তো একটা নিয়ে কথা হচ্ছে। উনি যেটা ওই রায় নিয়েও কথা বলেছেন, জি, মিডিয়া নিয়ে বলেছেন, অনেকগুলো মোটা মোটা থাকে। আপনি কীভাবে দেখছেন? প্রথমত হচ্ছে যে এই একটা ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকা কোনো মানে সম্ভাবনা নেই যে জুলাই অগস্ট 2025 সালে ছাত্রদের যে আন্দোলনটা ছিল, যেটা পরে ছাত্র এবং জনগণের যে একটা গণ আন্দোলন এবং পরে একটা বিপ্লবের মতো একটা একটা আবির্ভাব হলো, সেটাকে সাপ্রেস করার জন্যে ডিসপ্রপোর্শনেট ফোর্স ব্যবহার করা হচ্ছে। এটা প্রত্যক্ষদর্শী আমরা। এটা নিয়ে এখন যারা এখানে কান্নাকাটি করছেন তারা কান্নাকাটি করতে পারেন, বুক চাপড়াতে পারেন, তাদের ব্যাপার, আমাদের কোনো মাথা ব্যথা নাই। এবং আমরা তো দেখেছি যে এখানে হচ্ছে যে আপনার হেলিকপ্টার থেকে গুলি করা, তারপর হচ্ছে বাচ্চাদেরকে আর্মার পার্সোনাল ক্যারিয়ার থেকে গুলি করে লাথি মেরে ফেলে দেওয়া, এগুলো চোখের সামনেই কিন্তু দৃশ্য আছে। এবং এর সাথে এখন প্রশ্নগুলো যেটা আছে যে রুল অফ ল যদি বলি, আইনের শাসন যদি আমরা চাই, তাহলে নিশ্চয়ই হচ্ছে এটার এখানে একটা পূর্ণাঙ্গ তদন্ত করে এটার ভিত্তিতে বিচার হওয়া উচিত। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে পজিটিভটা। দ্বিতীয়ত, এই রায়টা হচ্ছে সিম্বলিক কোন অর্থে? কেন এটা হচ্ছে যে আমরা সবাই জানি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তারা সবাই এখন বেশিরভাগ হচ্ছে পাশের দেশ প্রতিবেশী ভারতে ওখানে আশ্রয়ে আছে, বা অন্যান্য দেশ মালয়েশিয়া, ইংল্যান্ড, আমেরিকা এরকম জায়গায় ওখানে গুটি কয়েক জায়গা বা কানাডাতে ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে, বা ইউএইতে। ভালো কথা। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওদের সাথে হচ্ছে রিপ্যাট্রিয়েশন এগ্রিমেন্ট নাই, প্রিজনার্স এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি নাই। এবং ভারতের সাথে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা আছে, যে প্রিজনার এক্সট্রাডিশন, ওখানে আবার দুটো ক্লজ আছে যে ভারত অথবা বাংলাদেশ, যদিও বা এখানে একটা বন্দি, এখানে মনে করেন একটা কনভিক্টেড এখানে একজন প্রিজনার এখানে
এখানে তাকে যদি এক্সট্রাডিশনের জন্য রিকোয়েস্ট করে, তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সেপশন আছে। যদি মনে করুন ভারতীয় সরকার বা বাংলাদেশ সরকার মনে করা হয় যে বিচারে এখানে ডিউ প্রসেসটা এখানে ফলো না করা হয়, বা রাজনৈতিক যদি এখানে হচ্ছে বিদ্বেষ দ্বারা এখানে হচ্ছে যদি এখানে মোটিভেটেড হয়। এখন সমস্যা হচ্ছে এই যে এখানে এই ছাত্র জনগণের আন্দোলন, এর সাথে তো একটা রাজনৈতিক ডাইমেনশন আছে, নিশ্চয়ই আছে। প্রত্যেকটি আন্দোলন যেটা বাংলাদেশে হয়েছে, আপনি যদি ৭১-এ বলেন, ৯০-এ বলেন, বা হচ্ছে যে আপনার ২০০৮-এর দিকে আছে, একটা রাজনৈতিক ডাইমেনশন আছে, ২০২৪-এও আছে। এটা এখানে পলিটিক্যাল ফল আউট আছে, এটাকে অস্বীকার করার কোনো এখানে নাই। এবং আমরা এটাও জানি যে আপনার ভারতে এখানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধাদের এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে এখানে আশ্রয় দেওয়া, ৭৫ সালে হচ্ছে আপনার এই অগস্ট ১৫-র পর এখানে হচ্ছে শেখ হাসিনা বহুদিন কাদের সিদ্দিক এখানে আশ্রয় ছিল, ভারতে আশ্রয় ছিলেন। এবং এখন হচ্ছে যে ২০২৪-এ এখান থেকে যে শুরু হয়েছে অগস্টে, আপনারা দেখছেন যে ভারত কিন্তু আবার সমান একইভাবে কিন্তু ওদের পলিসি কনসিস্টেন্টলি একটি দলের প্রতি, এটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে এখানে হচ্ছে যে ওদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ওরা এখানে আশ্রয় দিবে। এবং ভারতে শুধু একটা উদাহরণ না, আপনি তিব্বতের দালাই লামা তো প্রায় ৫০ বছর ধরে আপনার এখানে ভারতে এখানে আশ্রয় নিয়ে আছেন। এটার জন্য চীনের যথেষ্ট এখানে সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও ভারত কিন্তু তাকে এখন অ্যাসাইলাম দিয়ে গেছে। প্রশ্ন থাকে, এখন প্রশ্নগুলো কি কি? আপনি বলছিলেন যেখানে প্রফেসর নাহারিন যেটা বলছিলেন এখানে যে ভারতীয় যে এখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে আমাদের বৈদেশিক মন্ত্রণালয়, ওটা ইকুইভ্যালেন্ট, তাদের যে স্টেটমেন্ট, আমি তার আগে যাব। ভারতে যে একটা সাটল চেঞ্জ ইন থিঙ্কিং আছে, এটার যেটা আপনি যদি দেখেন, এখানে ভারতের সমস্যাটা বা সুবিধা হচ্ছে যে ওদের কথাগুলো এতটাই মারপ্যাচ দেওয়া আছে, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। তো এখানে ওদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল একটা একটা কনফারেন্সে ভারতের ভিতরেই উনি তখন অনেক কিছু নিয়ে উনি কথা বলছিলেন। তো এখানে বলছিলেন যে দক্ষিণ এশিয়ায় যে হালে যে এখানে গণবিপ্লবগুলো হলো শ্রীলঙ্কাতে বা নেপালে বা বাংলাদেশে, একটা জিনিস অনস্বীকার্য যে সুশাসনের অভাবে কিন্তু জনগণের রোষটা এখানে সৃষ্টি হয়েছে। দেখুন, এটা কিন্তু যখন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যখন একটা কনফারেন্সে বলছে, এবং এটা কিন্তু চ্যাথাম হাউস নিউজ, মানে যে এটা হচ্ছে লোকের সামনে টেলিভাইজ করা হচ্ছে, তার মানে কিন্তু একটা মেসেজ দিচ্ছে যে ওরা কিছুটা হলেও কিন্তু এখানে ওরা বলছে যে ওরা কিন্তু বুঝছে যে এখানে যে জনগণের এখানে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার বৃহত্তর যেখানে জনগোষ্ঠী, তাদের আগে যে এখানে যে রাজনৈতিক যে সরকার ছিল তাদের উপরে ওরা অসন্তুষ্ট বা ক্ষুব্ধ, এটা কিন্তু অ্যাকনলেজ করছে। দ্বিতীয়ত, এখন যদি তৃতীয়ত যেটা আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওদের কথাটা হচ্ছে ওরা কি বলেছে, অত্যন্ত মাপা এখানে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে, মেজর স্টেটমেন্ট, যে আমরা এখানে রাইটটা আমরা নোট করেছি, এখানে মানুষের জনগণের এখানে প্রত্যাশার এখানে এটাকে বা বাংলাদেশের জনগণের সাথে আমরা ভারত আছে, এবং ওরা নির্বাচিত, দেখুন কোট আনকোট, নির্বাচিত সরকারের সাথে ওরা কাজ করতে চায় ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। তো যা যা বলার তা বলে দিয়েছে। ওরা বলছে ওর প্রথম থেকে ওরা কিন্তু এর কথা, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কথা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে নির্বাচিত সরকারের সাথে আমরা হচ্ছে সিরিয়াস নেগোসিয়েশনে বসবো। এবং তার সাথে সাথে ওরা কিন্তু আবার অন্যদিকে মিক্স মেসেজিংও দিচ্ছে, যেখানে হচ্ছে ওরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্তত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে ওরা আপাতত আশ্রয় দিয়ে থাকবে। কিন্তু ভারতে যেমন এখানে দেখুন দালাই লামাকে কিন্তু একটা ব্যাপার আছে, ও ভারত এবং চীনের মধ্যে কিন্তু একটা মৌন একটা এগ্রিমেন্ট আছে, যে একটা সাইলেন্ট এগ্রিমেন্ট আছে, যে দালাই লামা কিন্তু চীনের বিপক্ষে কিন্তু কোনো সমালোচনা করবে না। এটা কিন্তু একটা কন্ডিশন তার এখানে থাকার জন্য। ভারতের জন্য ভালো হতো যদি এখানে শেখ হাসিনাকে ওখানে হচ্ছে যে এই বক্তব্যগুলো দেওয়ার ব্যাপারে তারা যদি এখানে আরও একটু এখানে সচেষ্ট হতো, তাহলে হয়তো ভারত বাংলাদেশের সম্পর্ক এতটা খারাপ হতো না। এখন পরের জিনিসটাতে আসে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের এটা ওপেন সিক্রেট যে সম্পর্কটা হচ্ছে যে আইডিয়াল না, এবং অনেক অংশে আমি বলবো যে 60 না 70% আমি বলবো যে ভারত সরকারের যে নিজার রিয়াকশন বলে, ওরা ওই প্রথম দিকে শেখ হাসিনার সরকারের যে পতন হয়েছে ওটা মেনেই নিতে পারেনি, আর সবটাই ওরা বলে দিয়েছে বিদেশি ষড়যন্ত্র। তো
এবং তারপর তো ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এখানে বিভিন্ন ওদের ইন্ডিয়ান চ্যানেলগুলোতে যেগুলোতে এখানে বাংলাদেশে নিয়ে নানান ধরনের মিথ্যা অপপ্রচার করা, এবং এটার সাথে এভরি অ্যাকশন অ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এখন ভারত বিদ্বেষও এখন বাংলাদেশের এখন পলিটিক্সে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হয়ে গেছে। কোথায় কোন রিপাবলিক বাংলা, যেখানে হয়তো বা আপনি দেখেন পশ্চিমবঙ্গের হয়তো বা 10 জনের মধ্যে একজন দেখে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমরা শেয়ার করছি, ঘন ঘন শেয়ার করছে, ওদের টিআরপিটা বাড়ছে, ওদের অ্যাডভার্টাইজমেন্টটা বাড়ছে। কিন্তু আমি এর মাঝখানে শুধু একটা কথা বলে আমি এখানে আপনি রাখি, দেখুন, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনি যদি আবার যে তথ্য উপস্থিতি দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত থেকে কিন্তু আমাদের আমদানি আসলে 2.6% বেড়েছে, 2.06% বেড়েছে। আগের বছরে আর্থিক বছরে 2024-এ আমাদের $11 বিলিয়ন মতো এখানে অফিসিয়াল লাইনে এখানে হচ্ছে আমাদের আমদানি হয়েছে। অর্থনীতি কিন্তু অর্থনীতির মতোই যাচ্ছে। আমরা কিন্তু চাল বলেন, এখানে এখানে গম বলেন, তেল বলেন, তারপর হচ্ছে যে আমরা ট্রানজিটে যেখানে আমরা এখানে এগ্রিমেন্টে যেখানে নেপাল থেকে যে আমরা পাওয়ার ইম্পোর্ট করছি, এগুলো কিন্তু চলছে। তার মানে হচ্ছে যে আপনি এখানে বলতে যাচ্ছেন যে রাজনীতি বাদ দিয়ে অন্য না না, রাজনীতি না। দেখুন, আমাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা ভেবেছিলাম যে হচ্ছে তাহলে তো হচ্ছে আমাদের ওর কাছে আমদানি করাটা অনেক কমে যাওয়ার কথা। আমরা তো ইলিশ মাছও ঠিক পূজার সময় আমরা এখানে সরবরাহ করেছি। তো এটা হচ্ছে কি অনেকটা হচ্ছে যে পপুলার কনজামশনের জন্য ভারতীয় রাজনীতিবিদরাও হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এখানে জুজুর ভয় দেখাচ্ছে, এবং আমরা হচ্ছে যে ওই রিয়াকশনটাকে ইউজ করে আমরা আমাদের ডোমেস্টিক পলিটিক্স থেকে ডাইভার্ট করছি। সো এটাতে হচ্ছে যে জেনুইন যে জিনিসগুলো আছে, জেনুইন যে ওদের ট্রাস্ট ডেফিসিট আছে, ওটা অ্যাড্রেস করা হচ্ছে। এবং সামনের সরকারটা হচ্ছে যারাই আসবে নির্বাচনে বা যারাই বিরোধী দলে আসবে, তাদের এখানে এটা এনগেজ করতে হবে। অনেক ধন্যবাদ। তো শুরুতেই বলছিলেন যে কালচারাল পরিবর্তন হয়েছে, সেটা কি? কালচারাল পরিবর্তন তো মতি ভাই আপনার আমার থেকে ভালো বোঝার কথা, কারণ আপনি মানে এই আবহেই আছেন অনেক বছর ধরে। আমি যদি মোটা দাগে আমার চোখ দিয়ে বলি যে কালচারাল পরিবর্তন আসলে কোথায় হয়নি, ধরুন 17 বছর একটা কালচারাল পরিবর্তন হয়েছে রাজনৈতিক জায়গা থেকে। সবাইকে যেমন ধরেন আপনারা সাংবাদিকরা, আপনি মানে সবাই ধরেন একটা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো, যেটা মানে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এই টাইপের ছিল। এটা একটা কালচারাল পরিবর্তন। সাংবাদিকরা প্রশ্ন করতে ভুলে গিয়েছিল এবং সবই তোষামত, হ্যাঁ, কিছু গুটি কয়েক সাংবাদিক বাদ দিয়ে। এটা ধরেন আপনি রাজনৈতিক জায়গা থেকে এটা দেখতে পারেন। আপনি যদি দেখেন যে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, বাংলাদেশে একটা সময় মানুষ বলতো যে ওনা কোটিপতি, কোটিপতি তো এখন গরিব, মানে এখন তো শ কোটি, মানে কতগুলো শূন্য হয় সেটা আমরা আসলে জানি না। এই ধরনের একটা পরিবর্তন এসছে। এবং আমার কাছে একজন শিক্ষক হিসেবে সবচেয়ে অ্যালার্মিং যেটা মনে হয়, সেটা মনে হয় যে ছাত্র শিক্ষক সম্পর্ক এবং এক ধরনের বড়দের প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধের জায়গা ছিল, হ্যাঁ, যে বাংলাদেশে আমরা এমন একটা আবহে বড় হয়েছে যে আপনার থেকে 2 দিনের বড় হলো আপনি তাকে ভাই বলেন, তাই না? এটা কিন্তু অন্য দেশের কালচারে নাই। সেই আবহ থেকে যে এই একটা ম্যাসিভ পরিবর্তন আমাদের সংস্কৃতিতে চলে আসলো, আপনি দেখবেন যে কোনো কিছুতেই মানে একটা কথাকে আপনি শব্দের ব্যবহার, যেটা নিয়ে আমি সব সময় এখন কথা বলি যে শব্দ দিয়ে মানুষকে মানে যা করা যায়, এটা এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি দেখছি যে অশ্লীল শব্দের ব্যবহার। এবং সেই সাথে সাথে আমি বলতে চাই যে সাইবার বুলিং, যেটা শিকার আমরা হই, আপনিও হন, কিন্তু আপনাদের হওয়ার ধারাটা অন্যরকম, একজন নারী হিসেবে সেটা হওয়ার জায়গাটা অন্যরকম। তো এই যে সাইবার বুলিং যেগুলো হচ্ছে, আপনি দেখবেন এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় মতি ভাই। কারণ আমার একটা জিনিস খুব মনে হয় যে শেখ হাসিনা তো আইপি অ্যাড্রেস দেখে দেখে বাসার থেকে মানুষকে ধরে নিয়ে আসতো। রাষ্ট্র কি এখন এতই মানে এমন একটা জায়গায় চলে গেছেন যে যারা এই বট বাহিনীগুলো চালায়, এই আইডিগুলো একটা খুঁজে বের করতে পারে না রাষ্ট্র কি ঘোষণা দিয়েছে যে এনটিএমসি আর নাই? রাষ্ট্র কি ঘোষণা দিয়েছে যে তারা আমাদের টেলিফোনে আড়ি পাতেন না? রাষ্ট্র তো সবই করছেন। আপনি দেখবেন একটি বিশেষ দলের নেতা বলেছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে। তার মানে রাষ্ট্র এই কাজগুলো করছে। কিন্তু রাষ্ট্র যদি এই কাজগুলো করে, কিন্তু নারীর ক্ষেত্রে বা আপনাকে সাইবার বুলিংয়ের জায়গায় রাষ্ট্র নীরব কেন? মানে এটা তো ইচ্ছা করলে দেখেন, আমি এই কথাটা কয়েকদিন সব জায়গাতে বলছি, রিপিট করছি এবং করতে চাই। সেটি হচ্ছে ডক্টর ইউনূস, উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন কাকে উপজীব্য করে? প্রান্তিক নারীদের,
খেটে খাওয়া নারীদের, তাহলে এই নারীদেরকে নিয়ে যখন একটি বিশাল রাজনৈতিক গেম চলছে, নারীদের কর্মঘণ্টা থেকে শুরু করে আপনি দেখবেন নারীদের জন্য সমস্ত দরজা খুলে রাখার কথা বলা হচ্ছে, নারীদেরকে ঘরে থাকলে সম্মান দেওয়ার কথা বলছে, এবং একাধারে মানে ওই কয়েকটা রাজনৈতিক দলের যারা ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে, সেই দলগুলোর প্রচুর বটবাহিনী আছে, এবং এটা স্বীকৃত, এটা নিউজ পেপারেও আসে যে তাদের কোটি কোটি টাকা তারা খরচ করেন। রাষ্ট্র একটা এক্সাম্পল দেখাতে পারে না? রাষ্ট্রের তো পারার কথা, তাহলে রাষ্ট্র কেন এই জায়গায় নীরব? তার মানে আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে বলি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নারীর প্রতি সহিংসতা, পুরুষের প্রতিও সাইবার বুলিং হয়, সেগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে, তাহলে কি ভুল হবে? এখন আপনি বলতে পারেন যে এটা কি কালচারাল পরিবর্তন? অবশ্যই। আপনি দেখেন যে গত কয়েক বছর ধরে এটা শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি এটা বললে আবার বলবে যে আগেরটাই ভালো ছিল, বলছি কিনা। এখন তো আবার তকমা দেওয়াটা খুব ইজি হয়ে গেছে যে স্বৈরাচারের দোসর। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনি শুধু দেখেন যে কমেন্ট সেকশনগুলো যেয়ে দেখবেন যে ধরনের ভাষার ব্যবহার নারীর প্রতি, ধরেন এটা তো হয় সোসাইটিতে, সমস্ত গালিগুলোই নারীকে কেন্দ্র করেই হয়, পুরুষকেও গালি দেওয়া হয় নারীকে টার্গেট করে। কিন্তু এই রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছি, গত 1.5 বছরে এমন কি ঘটনা ঘটে গেল যে আমাদেরকে এই রকম ভয়ঙ্কর সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমি বলছি না যে যে দলগুলো এই কাজগুলো করেন বা ধর্মের নামে করেন তারা নারীকে অসম্মান করেন, তারা নারীকে অসম্মান করেন না, কিন্তু তারা পার্টিকুলার সেই নারীকে অসম্মান করেন যে নারীর কথা তার পক্ষে যায় না, যে নারী তাকে প্রশ্ন করে। এখন নারীর এই প্রশ্ন করাটাই কি তাদের জন্য সমস্যা? আপনি দেখবেন যে যারা এই প্রশ্নগুলো করছে, সেই নারী হিজাবি হোক, সেই নারী নন হিজাবি হোক, সেই নারী হচ্ছে তাদের কাছে টার্গেট। কিন্তু যে নারীর কথা তাদের পছন্দ হয়, সেই নারী যদি হিজাব না করে, সেই নারী তাদের কাছে বিধর্মী হয় না, সেই নারী তাদের কাছে কাফের হয় না, সেই নারী তাদের কাছে হুমকির একটা টার্গেট হয় না। তার মানে পার্টিকুলারলি তারা সেই নারীগুলোকে টার্গেট করে যে নারীগুলো একটা ন্যারেটিভ তৈরি করতে পারে। তো এই 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 রাষ্ট্র তো আমরা চাই না। তো কালচারাল পরিবর্তন যেটা আপনি বলছেন যে সব জায়গাতেই হয়েছে, এবং কালচারাল পরিবর্তনটা কিন্তু খারাপ কিছু না, কারণ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগে কালচারাল পরিবর্তন তো হবেই। কিন্তু যে দেশের সংস্কৃতিতে আমি মনে করি যে বাংলা একটা অসম্ভব সুন্দর ভাষা, সেটা কেন গরিবের ভাষা হয়ে গেল? কেন গালি আমাদের উপদেষ্টাদের হাত দিয়ে, যারা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আছেন, তাদের নাটকে এইসব চর্চা হলো? কেন বাংলাদেশে এই মুহূর্তে তাদেরই সবচেয়ে বেশি ফলোয়ার যারা মিডিয়াতে গালি দিয়ে কথা বলে? অনেক ধন্যবাদ। এই পরিবর্তনটা আসলে কেন? আমি যদি আপনার মনে থাকে, আমার একদিকে খারাপও লাগছে, এটা হচ্ছে ট্র্যাজি কমেডির মতো। কেন আমি নাহরিন আর আমি আপনার একটা প্রোগ্রামে আসছিলাম এই বাংলা ভিশন ফ্রন্টলাইনে প্রায় 1 বছর আগে বোধহয়। তখন ওনার বিপ্লবের নিয়ে খুব ওনার ওখানে স্বাভাবিক আমরা সবাই ছিলাম যে উনি খুব উৎসাহী ছিলেন, প্রতি বিপ্লব এর উনি এখানে আলামত খুঁজছিলেন। এখন ভাগ্যের পরিহাস, এখন ওনাকে প্রতি বিপ্লবী হিসাবে কিছু মহলে চিহ্নিত করা হচ্ছে। এখন আমি আপনার প্রশ্নতে আসি। সমস্যা আপনি বলছেন গুণগত পরিবর্তনটা কি হয়েছে। দেখুন, আর সত্যি কথা বলতে কি, সারা বিশ্বে এখানে অবক্ষয় হচ্ছে। এটা আপনাকে মানতে চান না চান এটা আলাদা বিষয়। ভারতে যে এখানে এক ধরনের একটা আমরা বলতাম যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা ওদের সেকুলারিজমের প্রতি অ্যাটলিস্ট অ্যাডিয়ারেন্স, অ্যাটলিস্ট ইনস্টিটিউশনসগুলো সেকুলার ছিল, সেটার কি অবক্ষয় হয়েছে। আমি কিন্তু এক্সকিউজ দিচ্ছি না, যার প্রথমে এই যে এখানে কনক্লুশনে কেউ না জাম্প করে। যুক্তরাষ্ট্রে আমরা একটা কথা জানতাম ছোটোবেলা থেকে বড় হচ্ছে, বাই পার্টিসান কনসেনসাস, যে দ্বিপাক্ষিক এখানে হচ্ছে যে ঐকমত্য রিপাবলিকান আর আপনার ডেমোক্রেসির মধ্যে। ডোনাল্ড ট্রাম্প নামের ফেনোমেনা এটাকে হচ্ছে একেবারে তছনছ করে দিয়েছে। ইউকেতে হচ্ছে নাইজেল ফারাজ এবং তার ইন্ডিপেন্ডেন্ট পার্টি। তো সারা বিশ্বে কিন্তু এখন রাইট উইং, পপুলিস্ট এবং হচ্ছে রিলিজিয়াস সেন্টিমেন্টে ইমবিউড যেখানে আছে, যে ধর্মের উপরে এবং জনগণকে এখানে হচ্ছে যে যেগুলো হচ্ছে আমি বলবো জনগণে হচ্ছে যে চটজলদি যে কথাবার্তাগুলো এখানে জনগণ পছন্দ করে, এবং হচ্ছে স্কিপ গোটিং, কাউকে না কাউকে হচ্ছে আপনি আপনার দেশের এখানে দোষের জন্য আপনার কোনো কনস্ট্রাকটিভ সলিউশন নাই, কিন্তু আপনি দোষকে আইডেন্টিফাই করবেন। তো এটা এবং ওই একই হাওয়া বাংলাদেশে লেগেছে।
তা বলে অন্যান্য দেশে যা হলো হলো, আমি তো এই দেশেই বাস করি, তো এখানে আমি তো এই দেশের নাগরিক, তো এই দেশ নিয়ে চিন্তা করবো। আচ্ছা, যে কোনো বিপ্লবের সময় এখানে হচ্ছে যেহেতু এখানে একটা রক্তাক্ত এখানে একটা বিপ্লব হয়েছে, তো তার জন্য অবশ্যই, এবং এটা যেহেতু ফোর ফ্রন্টে ছিল হচ্ছে বিশেষত আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের ছেলেমেয়েরা, তো স্বাভাবিকভাবে ওরা যেহেতু আমাদের এই রাষ্ট্র থেকে এইরকম নৃশংসতা দেখেছে, তো এক ধরনের তাদের মানসিকতা এখানে পরিবর্তন হবে। আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আংশিক কিন্তু দোষটা যায়, কেননা হচ্ছে যে প্রথমেই যেটা আমরা কথা বলছিলাম, যেখানে আমাদের যখন আমরা ওয়েটিং রুমে যাচ্ছি, এখানে আমি আর নারিন, যে একই কথাই আমরা একমত, যে এখানে হচ্ছে যে ছাত্রদের কিন্তু হচ্ছে যে কাজ ছিল সরকারের, যে তাদেরকে আবার, যে এখানে একটা ছবি, যে আবার তোরা মানুষ হ, আবার তোরা ছাত্র হ, আতাউর রহমান খানের যেখানে একটা খুব বিখ্যাত ছবি, আবার তোরা মানুষ হয়ে, ছাত্রদেরকে আমরা পাঠিয়ে দিতাম আবার স্কুলে, আবার কলেজে, আবার বিশ্ববিদ্যালয়ে। অনেক অংশে সব বেশিরভাগ সাধারণ ছাত্র চলে গেছে, সেটা তো করা হয়নি, কিন্তু করা হয়নি। এবং এর প্রথম আমি বলবো ইনডাইটমেন্ট, যে তৎকালীন যে এখানে যে শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন, যখন উনি হচ্ছে যে ম্যাট্রিক না ইন্টারমিডিয়েটের পরীক্ষাটা উনি পিছিয়ে দিলেন ছাত্রদের, মানে এখানে ওই যে ওখানে পরীক্ষাটা অটো পাসের যেখানে একটা সিস্টেম করলো, এইটা কিন্তু হচ্ছে একটা স্টেটের কনসেশন অফ ডিফিট। আপনি কিন্তু দেখেন ছোট ছোট যে জিনিস থেকে শুরু হয়, যদি আমরা 6 মাসে পিছাতাম তো কী হতো, বা 3 মাস পিছাতাম তো কী হতো। 2 নম্বর, যখন হচ্ছে যে ডক্টর ইউনূস যখন আসলেন বাংলাদেশে, আমি বলবো যে হচ্ছে বেশিরভাগ মানুষই ওনার দিকে তাকিয়েছিলেন, এখনও কিন্তু অনেক অংশে মানুষ তাকিয়ে থাকে, যে উনি বলে যে ওনার ছাড়া কে আসবে, এখন ওটা সময় বলে দেবে। কিন্তু তখন যদি ওনাকে তখন প্রথমে বললেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, কেন বাংলাদেশে 18 কোটি মানুষকে নিয়োগকর্তা নয়। এবং 3 নম্বর হচ্ছে এনসিপি নামের এই ফেনোমেনন, এই ছাত্ররা যদি একটা প্রেশার গ্রুপ হয়ে থাকতো কোনো সমস্যা ছিল না, মানে এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম করতে, কিন্তু ওদের মধ্যে অ্যাডভাইজাররা হিসাবে গেল, তাও আমরা বললাম এটা একটা এক্সপেরিমেন্ট, সব কিছু যে কনভেনশন যে হতে হবে তা না, কিন্তু তারপরে সরকারের মধ্যে আছে, কিন্তু আবার রাজনৈতিক দলেও আছে, এবং হচ্ছে এটা কিংস পার্টির মতো এখানে এখানে রূপরেখা দেওয়া হলো। এবং 5 নম্বর জিনিসটা হচ্ছে যে এরপর যেটা হয়েছে যে এই 16 থেকে 17 বছর এখানে আওয়ামী লীগের যে এখানে সরকারের আমলে যে নিপীড়নটা হয়েছে, ওটার কাউন্টার রিয়াকশন হিসাবে, যেহেতু এখানে হচ্ছে যে আগে যদি আপনি যদি খুব বেশি ধার্মিক হন, তার মানে হচ্ছে, বা আপনি যদি ভারতকে যদি আপনি সমালোচনা করেন, তার মানে আপনি মৌলবাদী, তো এইটার আবার কাউন্টার রিয়াকশন, যে বলে এভরি অ্যাকশন ইজ ইকুয়াল অপোজিট রিয়াকশন, হচ্ছে এখন হচ্ছে উল্টাটা হয়ে গেছে। আপনি যদি বলেন যে ভারতের সাথে সম্পর্ক একটা নর্মাল সম্পর্ক রাখা হচ্ছে, তাহলে আপনি বলবেন যে ভারতের দালাল। তো এই দেখেন দুইটা সাইডে, আমরা কিন্তু কোনোদিন খুব এক্সট্রিম যাই, আইদার আমরা হচ্ছে ভারত ছাড়া কিছু বুঝি না, বা আমরা পাকিস্তানের যেটা বুঝি না। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, শেষের টার্মটা সরকার তো যে সরকারে আছে তার দায়িত্ব নিতে হবে, 1। 2, প্রত্যেকটি রাজনৈতিক দল, কি বিএনপি, কি জামায়াত, কি হচ্ছে জাতীয় পার্টি, তো বেচারারা এখন লিম্বোতে চলে গেছে, এবং এনসিপি, এদেরকে। 3, আমাদের, আমি বলবো সো কল্ড, মানে উইথ ডিউ রেসপেক্ট, আমাদের সুশীল সমাজ, এর মধ্যে হচ্ছে যে সমাজ তো নাই, সুশীল সমাজ না, এখন সুশীল সমাজ তো নিজেকে বাঁচাতে ব্যস্ত এখন হচ্ছে, এবং হচ্ছে যে ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে ওখানে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এটা ব্যস্ত। হয়তো কেউ এখানে এটা দেখে কমেন্ট বলে আপনি তো ব্যস্ত না, ভাই ব্যস্ত না, এখানে হকালালি কামাই করতে ব্যস্ত। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যদি জাস্ট এখানে বলে আমি এখানে ছেড়ে দিচ্ছি আপাতত, এবং অসহিষ্ণুতা বেড়ে গেছে, ধর্মীয় মৌলবাদ বেড়ে গেছে, এবং এখন যেটা হচ্ছে যে এখন পয়েন্ট স্কোরিং হচ্ছে, যে সবাই কিন্তু এখন হচ্ছে চটজলদি এখানে গিমিকের কথাবার্তা বলছে, দেশে কিন্তু কনস্ট্রাকটিভ সলিউশন নিয়ে কেউ কথা বলছেন। এবং আপনি যে বলছেন না যে আমরা এখানে পরের নির্বাচিত সরকার শিখতে হবে, আলামত হিসেবে তো প্রত্যেকটা রাজনৈতিক দলদের মনে হচ্ছে না কেউ শিখছে। অনেক ধন্যবাদ দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও ফিরে এলাম 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক নাহরিন আই খান, এরপরে আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আমরা দুজনের কথাই শুনছিলাম, তো পারভেজের কাছ থেকে আমরা এখন ওইদিকে নাহরিনের কাছে যাই, কী নিয়ে করবো। একটা নির্বাচন প্রসঙ্গে নিয়ে অন্য একটা প্রসঙ্গে যাব পরে, স্বল্প কথায় আমরা আস্তে আস্তে সব কটা প্রসঙ্গই আমরা যাব। সামনে একটা নির্বাচন, আপনারা দুইজনের আলোচনা থেকে যেটা মনে হলো, একটা মাঝখানে একটা দেয়াল আছে,
এই দেয়ালটা না ভাঙতে পারলে নির্বাচনের গন্তব্যে পৌঁছা হয়তো বা কঠিন হবে। আপনি কিভাবে দেখছেন? আসলে একজন সাধারণ মানুষ হিসেবে, তন্ত্রকামী মানুষ হিসেবে আমরা সবাই এক্সপেক্ট করি নির্বাচন হোক, এটাই আমাদের চাওয়া, এর বাইরের চাওয়া আমাদের না। তবে যে দেয়ালের কথা আপনি বললেন, এই দেয়ালটা একটা অদৃশ্য দেয়াল, আপনিও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। এখন এই দেয়ালটা কি করে আপনি ডিঙাবেন? এখন আমার কাছে মনে হয় যে সরকারের আইন উপদেষ্টা সেদিন বলেছে নির্বাচন হবেই, বা সরকার প্রধান কিন্তু বারবারই বলছেন, তারপরও কেন মানুষের আস্থা ফেরত আসছে না? আস্থা ফেরত আসছে না এই কারণে, ওই যে আমরা শুনি না, কানে কানে মানুষ এসে বলে যায় যে শ্যাডো গভর্নমেন্ট। আসলে কি গভর্নমেন্টের ভেতরে কেউ কি আছেন? আসলে কি কেউ আছেন যে যারা এই কাজগুলো করছেন? আসলে কি কেউ আছেন যে ঐক্যমত্য কমিশনে এত হাজার হাজার টাকা খরচ করে ঐক্যমত্যে বসার, মানে যখনই ঐক্যমত্যে পৌঁছাতে যায় তখনই নতুন ইস্যু আসে? হ্যাঁ, তার মানে কি ঐক্যমত্যকে বানচাল করার একটা প্রক্রিয়া কি চলছে? আপনি যে জায়গাতেই আপনি দেখেন না কেন, দেখেন, আমি তো দেখতে পাচ্ছি যে পরিবর্তনের কথা আমরা বলি, বা যে দেয়ালটা ভাঙার কথা ছিল সেই দেয়ালটা আরও পাকাপোক্তভাবে হয়েছে। আপনি যদি কালকের একটা ঘটনা দেখেন মোবাইল ফোন নিয়ে, আপনি দেখেছেন যে একজনকে বাসার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মাঝরাতে। বাসা থেকে তো তুলে নিয়ে যেত শেখ হাসিনা, এবং সেই লোকটার অপরাধ কি এতই ভয়ঙ্কর অপরাধ যে ভোর পর্যন্ত অপেক্ষা করা গেল না, বাসা থেকে তাকে তুলে নিয়ে আসতে হলো। এখন বাসা থেকে তুলে আনার মানেটা কি? নির্বাচনের আগে বাসা থেকে তুলে আনাটা মানে হচ্ছে যে তুমিও যদি তার মতো কিছু বলো, তোমাকে বাসা থেকে তুলে আনার ক্ষমতা আমরা রাখি। তার মানে ওই যে একটা ভয়ের সংস্কৃতিতে আমরা 17 বছর ছিলাম, সেটাই কি ঘুরে ফিরে আছে এর না? পরিণতিতে আমরা কি পেলাম? সারা দেশে কিন্তু মোবাইল ফোন বন্ধ, তাই না? বিক্রি বন্ধ হয়ে গেল। বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন এই ঘটনাগুলো যে তারা করছে, আপনার কি মনে হয় যে এটা একটা খুব সরল, যে একজনকে যে আপনি ধরে নিয়ে আসলেন? তা তো নয়। আমি এই প্রত্যেকটা জিনিসের সাথে একটা লিঙ্ক তৈরি করতে চাই, যে একজনকে বাসার থেকে ধরে নিয়ে আসা, পরশু রাত্রেই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার বাসার সামনে মব ক্রিয়েট করা হয়েছে, তাকে অনেক অশ্লীল বাক্য দিয়ে কথা বলা হয়েছে। তারপরে আপনি যেটা বলছিলাম আগে, যে সাইবার বুলিং থেকে শুরু করে নারীর কর্মক্ষেত্র কমিয়ে দেওয়া, প্রত্যেকটাই কিন্তু একটা চেইন, একটা আমি মনে করি যে এক ধরনের কোনো না কোনো কিছুর সাথে এক ধরনের যোগসূত্র আছে, এবং সেই যোগসূত্রটাই হচ্ছে নির্বাচনের ওই দেয়াল। এখন এই দেয়াল ভাঙতে পারবেন কি পারবে না, সাধারণ মানুষ হিসেবে তো আমরা তো অক্ষম, আমরা তো এটা পারবো না। যার পারার কথা তিনি আসলে কতটুকু ভূমিকা নিচ্ছেন, এবং আপনি নির্বাচন সংক্রান্ত এই সরকারের ভূমিকা যদি আপনি দেখেন, প্রতিনিয়তই কিন্তু তাদের স্টেটমেন্ট চেঞ্জ হয়েছে। প্রতিনিয়ত আপনি একটা কথা কি আপনার মনে আছে যে গত ঈদের সময় ডক্টর ইউনূসকে পাশ থেকে মানুষ বলছে আপনাকে 5 বছর চাই, 5 বছর চাই, এটা মিডিয়াতে খুব ফলাও করে এসছে। এখন আমি যদি সরকারে থাকতাম বা ওই জায়গায় থাকতাম, এটা মিডিয়াতে আসলো কেন? এইটুকু তো নাই আসতে পারতো। তার মানে সরকারের ভেতরে আমরা শুনি না যে অনেকেই আছেন যারা সেফ এক্সিট চান, অনেকেই আছেন যারা ক্ষমতায় থাকতে চান, তার ভেতরে শ্যাডো গভর্নমেন্ট আছে। তাহলে আসলে কোনটা? তাহলে এখন পর্যন্ত দেখেন যে নির্বাচনের একটা ডেট আমরা শুনেছি, কিন্তু খুব কি স্পষ্ট, মানে আমি জানি না 5ই ফেব্রুয়ারি কি ইলেকশন হবে, মানে ওই ডেটটা কি তারা স্টিক আছে? তা আমি আসলে জানি না যে এই দেয়ালটা ভাঙার দায়িত্ব তো আপনার আমার না। এই দেয়ালটা ভাঙার দায়িত্ব আমরা ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। যে কথাটি প্রফেসর পারভেজ বলছিলেন, যে ডক্টর ইউনূস যখন বলেন যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন, আপামর 18 কোটি মানুষই কিন্তু তাকে ক্ষমতায় বসিয়েছিল। তাহলে এই যে মানুষের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, এই যে মানুষকে এক ধরনের দোদুল্যমনতার মধ্যে উনি রেখেছেন, এটা দায়ভার তো আমরা নিব না। তাহলে ওই দেয়ালটা ভাঙার দায়িত্ব সরকারের, এবং আমি মনে করি এখন পর্যন্ত সময় আছে। এই দেয়াল তারা ভাঙবে কি ভাঙবে না তাদের নিজেদের এটা দায়িত্ব, এবং তারা এটা মনে করেন কিনা অনেক করবেন। ধন্যবাদ। আবারও মানে প্রসঙ্গ মব ভায়োলেন্স, মাঝখানে এই নিয়ে আলোচনা কমেছিল, কিন্তু এখন আবার বেড়েছে। তো এটার কারণ কি, এবং এই মব ভায়োলেন্স সামনে রেখে আপনি এটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? মব ভায়োলেন্সের একটি কথা, এটার জন্য এত মানে বিজ্ঞ আলোচনাও লাগে না। যখন দুর্বল শাসন থাকে কেন্দ্রে, তখন মব ভায়োলেন্স হয়। আপনি যখন জানেন যে আপনার অ্যাকাউন্টেবিলিটি কম, আপনাকে ধরে বিচার করার এখানে হচ্ছে স্কোপ কম, বা আপনি হচ্ছেন যে এখানে এই গণ্ডগোলের মধ্যে আপনি আপনার ব্যক্তিগত জিঘাংসাটা এখানে হচ্ছে আপনি এখানে চরিতার্থ করতে পারবেন,
বা আপনি হচ্ছেন আপনার প্রতিপক্ষকে এক ধরনের এখানে এই মানসিক একটা চাপ ফেলবেন বা সাইকোলজিক্যালি ইন্টিমিডেশন দেবেন, তখন মব ভায়োলেন্স এটা খুব পাওয়ারফুল একটা ওয়েপন হয়ে যায়। আগে সরকারও ব্যবহার করেছিল, যখন হচ্ছে মানে মানে গণ একটা আকারে সবাইকে হচ্ছে যুদ্ধ অপরাধী বলেছিল, কেউ যুদ্ধ অপরাধী হোক না হোক, তাহলে হচ্ছে যে তারপরে হচ্ছে যেখানে আর্টিফিশিয়ালি এখানে হচ্ছে যে একটা মব র্যালি করা, শাহবাগ ইত্যাদি ইত্যাদি, আবার তার এখানে পরিপ্রেক্ষিতে এখানে হেফাজত আসা, এটা আমরা যদি ভুলে যেতে, কিন্তু ওটা থেকে কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু বিস্তার পাইনি, বরঞ্চ আরও বড় আকার হয়েছে। আপনি যদি তর্কের খাতিরে বলেন, আমরা চাইছি, এবং আমরা যখন বিদেশি মিডিয়ার সাথে এনগেজ করি, রেসপন্সিবল বিদেশি মিডিয়া, তো তখন ওদের সাথে কিন্তু আমরা বলি যে আমাদের দেশে এখন রুল অফ ল বা আইনের শাসনের দিকে, জবাবদিহিতার প্রতি বা এখানে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার প্রতি আমরা কিন্তু এখন সরকার চেষ্টা করছে, কিছু অংশে তো চেষ্টা করছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আপনি যেদিন এখানে মনে করেন শেখ হাসিনার উপর রায় দিলেন, সেই দিন কি দরকার ছিল, আমি আবার এটা বলছি, কি দরকার ছিল 32 নম্বরে এখানে ওই 32 নম্বরের বাসাতে, যেটা অলরেডি আধা ভাঙাচোরা অবস্থায়, ওইখানে এখানে হচ্ছে একটা জটলা ক্রিয়েট করা, এবং হচ্ছে যে আপনি যে বললেন যে বুলডোজার তো আমি যতদূর জানি, আপনি সিটি কর্পোরেশনের পারমিট ছাড়া তো বুলডোজার পাওয়া যায় না। তো এই যে বুলডোজারটা করে যে আর্মির সাথে জনতার এখানে একটা সংঘর্ষ একটা হলো, এটা তো এখানে শুনতে পাই, এটা তো এখানে হচ্ছে আমাদের দেশের ইমেজটা কি ভালো হলো নাকি না। আপনি মনে করুন যে আগের সরকারের আমলে যারা খুন, গুম, দুর্নীতি, এখানে হচ্ছে নিপীড়নের সাথে জড়িত ছিল, নিশ্চয়ই তাদের এখানে বিচার হোক, কিন্তু আওয়ামী লীগ করলেই তার নামে এখানে হচ্ছে সে যে এখানে যে খুনের মামলার নামে এখানে তাকে আমি এখানে আসামি বানিয়ে দিলাম, তাহলে তো আগের সরকার এই সরকারের মধ্যে তো এখানে ডিফারেন্স হলো না। কেননা দেখুন, আন্তর্জাতিক মহলে কিন্তু আমাদের এখানে কিভাবে আমরা বিচার করছি, বিচারের গুণগত মান কিন্তু ওটার উপর কিন্তু চোখ আছে। আমি কিন্তু এখানে কিন্তু আমি এটা খুব ইম্পর্টেন্ট ডেটা, নিশ্চয়ই ন্যায় বিচার হবে, নিশ্চয়ই এখানে দোষীদের বিচার হবে, কিন্তু এটা হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়া করতে হবে। আমি প্রফেসর নাহারিনকে জিজ্ঞেস করেছিলাম যে এটা দেয়াল আছে, দেয়ালটা ভাঙতে হবে, কিন্তু প্রফেসর নাহারিন কিন্তু দেয়াল ভাঙতে পারেননি। দেয়াল তো আমার আপনার ভাঙার কথা না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব, যেটা হচ্ছে একটা সুষ্ঠু, এটা হচ্ছে একটা গ্রহণযোগ্য এবং হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের ব্যবস্থা করা। আচ্ছা, এখন এর মধ্যে যদি আবার তার সাথে শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ দিব না, ওর মধ্যে যদি আপনি দেখুন রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপি, জামায়াতে ইসলামী, নারীদের নাম নেন, আমি বলছি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, অন্যান্য এখানে আমি বলবো যে স্মলার পার্টিস, মানে হচ্ছে মানুষের চর্চার মধ্যে যেগুলো কম আছে, তারা যখন হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে জুলাই চার্টার নিয়ে বা গণভোট নিয়ে যে এইরকম যে একটা বাকবিতন্ড হলো, তাহলে তো আমি বলবো যে ঐকমত্যের কমিশন কি কাজটা করলো, এত যে প্রত্যেক এই যে এতগুলো মাস এখানে যে আমাদের করদাতা, এটা তো ফ্রিতে হয় নাই, করদাতার টাকা থেকে এটা করা হচ্ছে, এটা অবজেক্টিভটা কি, এবং রাজনৈতিক দলের মধ্যে কিভাবে ঐকমত্য এখানে কমিশন তো করেছে, নাইলে পুরস্কৃত হইতো কিভাবে। এখন উনাদের রিওয়ার্ডের স্কেল উনারাই জানেন, এবং তারপর আবার আপনি বলছেন যে আবার যে 2 মাসের জন্য যেখানে আবার একটা আলাদা এখানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি গেছেন স্টেট মিনিস্টার বা মিনিস্টারের এখানে যোগ করতে। আচ্ছা, এবং নির্বাচন যখন আমার দেওয়ার ফোকাস, আমি আপনাকে আবারও বলছি, আমি কয়েকদিন আগে আপনার আরেকটা প্রোগ্রামে বলেছিলাম, যেটা নিয়ে খুব এখানে চাঞ্চল্যকর একটা নিউজ ছিল, যে এখানে সরকারি দায়রা জজের এখানে কোর্টের মানে এখানে হচ্ছে ছেলেকে হুমকি দিয়ে বাসায় ঢুকে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে, মামলা থেকে এখানে জিডিও করা হয়েছিল। তো জজের ছেলে যখন নিরাপত্তা না পায়, তখন আমাদের সাধারণ মানুষের কি হবে। এবং তার সাথে সাথে আপনার যে এখন হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলার অবস্থা, বহুবার বলেছি, আইন শৃঙ্খলার অবস্থা যদি ভালো না হয়, সন্তোষজনক না হয়, একটা সন্তোষজনক নির্বাচন হওয়ার পথে যথেষ্ট অন্তরায় সৃষ্টি হবে। একটা নির্বাচন হয়তো হতে পারে, কিন্তু সেই নির্বাচনটা তো গ্রহণযোগ্য হতে হবে। আচ্ছা, নির্বাচন আপনি যে বলছেন নির্বাচন গ্রহণযোগ্য, নির্বাচন করতে টাকা লাগে না, কয়েকশো কোটি টাকা লাগে, এবং এটা তো আমার আপনার টাকা থেকে, সাধারণ মানুষের এখানে আইদার প্রত্যক্ষ বা পরোক্ষ কর থেকে টাকাটা দিয়ে আসা হয়। তো সরকারের এটা হচ্ছে মৌলিক দায়িত্ব যে এই নির্বাচনটা যাতে এখানে অর্থবহ হয়, মিনিংফুল হয়। আগে সরকারের উপর কেন মানুষ ক্ষিপ্ত ছিল, যে আমাদের টাকাও খরচ করাতো হাজার হাজার কোটি টাকা, এবং তারপর হচ্ছে যে ডামি নির্বাচন দিত।
আমি আপনাকে বলছি এই সরকারের বলে যে আমি বিশ্বাস করতে চাই এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে, কিন্তু এটাও তো খুব অত্যন্ত পরিতাপের বিষয় না যে সুশীল সমাজে অনেক প্রতিনিধি ওখানে আছেন উপদেষ্টা হিসাবে, তারা আজীবন তারা হচ্ছে আমরা পরিচিত ওদের হলো কিভাবে, ওনার ন্যায়ের শাসন, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিয়ে ওনারা আজীবন ওনারা ওখানে অক্লান্ত সংগ্রাম করেছেন। এখন ওনারা ক্ষমতায় গিয়ে সাময়িকভাবে ওনারা এখন হচ্ছে যে ওনাদের সহিষ্ণুতা কমে গেছে, সমালোচনা করলে উনি মনে করেন হচ্ছে যে এটা কোনো একটা কনস্পিরেসি আকারে বা আপনাকে লেবেলিং করা, এটা কেন হবে? এবং আমি বলছি শুধু অন্তর্বর্তীকালীন সরকার, পরের নির্বাচিত সরকারে যে হয় তাদেরও যে একই রকম যে এখানে এই যে আমাদের গুণগত পরিবর্তন না হয়, তাহলে তো আমাদের যেখানে আমাদের তরুণ প্রজন্ম তাদের যেখানে আশা এখানে এটা কোনো প্রতিফলন হবে না। এবং আপনি যখন এখানে একটি অংশ কথা বলবে বাকিরা সবাই চুপ থাকবে, এইরকম ভয়ের কালচার তো আমরা চাই নাই। তাহলে আগের সরকার বা পরের সরকার এখানে এটা কি, এখানে তো গুণগত পরিবর্তন তো খুবই সামান্য। অনেক ধন্যবাদ। জোড়াতালি দিয়ে কিন্তু এটা ঐক্যমত হয়েছে, যেটা আর কি যা দেখছি। এই জোড়াতালি তো বেশি দিন কন্টিনিউ করবে বলে মনে হয় না। অফকোর্স এই জোড়াতালির ঐক্যমত, আপনি যে প্রসঙ্গে আমরা ছিলাম যে সাংস্কৃতিক পরিবর্তন, রাজনৈতিক কালচারের পরিবর্তন না হলে মতি ভাই আমি বিশ্বাস করি আপনি যতই জুলাই সনদ করেন, আপনি যাই করেন না কেন এটি কোনো কাজে আসবে না। বা আপনি উচ্চ কক্ষই করেন না কেন, উচ্চ কক্ষ করার পরে আপনি সংসদে যে আপনার মনে হয় যে ধরেন যেটা এখন বলা হয়েছে যে ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ হবে, বাংলাদেশের রাজনীতির একটা কালচারই হচ্ছে কি সবসময় বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। যে দেশে নাকি শেখ মুজিবের জন্য সবাই মুজিব কোড পড়ে ফেললো, তাই না, সেই দেশে ব্লাইন্ডলি, মানে এটা মানে হচ্ছে যে ব্লাইন্ডলি একটা দলকে আপনি সাপোর্ট করছেন, সেরকম একটা জায়গায় আপনি কি কখনো সেই পাকাপোক্ত শক্ত একটা বিরোধী দল পাবেন যেটি দেশের কল্যাণে বিরোধিতা করবে? তাই না? তার মানে দেখা যাবে যে উচ্চকক্ষে শুধু ভেটোর পর ভেটো পড়তে থাকবে। এবং এই জুলাই সনদ বলেন যেটি মেনেই তারা যাক না কেন, পরবর্তী সরকারের যদি দেশের প্রতি সেই দায়িত্বশীলতা না থাকে, জনগণকে যদি সে ক্ষমতার উৎস না মনে করে, আমি মনে করি সংবিধান সংশোধন করেন আর যাই করেন না কেন এক মুহূর্তে এক তুড়িতে তারা চেঞ্জ করে দিতে পারে। নিশ্চয়ই লক্ষ্য করবেন যে তিউনিসিয়াতে বিপ্লবের পরে কিন্তু একটা দুর্বল সরকার এসেছিল। আমরা কি সেই ধরনের সরকারই পেতে যাচ্ছি? তা আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে যে মানে একটা সরকার দুর্বল হবে কি হবে না তার উপর, মানে সেটা কিন্তু শুধুমাত্র যে সরকারের উপর নির্ভর করে তা না, তার কতখানি শক্ত একটা প্রতিপক্ষ আছে, বিরোধী দল আছে, তার উপরও নির্ভর করে। এখন যখনই রাজনীতিটাকে আপনি ক্ষমতার একটা খেলা এবং টাকা বানানোর একটা জায়গায় আপনি ফেলে দিয়েছেন, মেশিন, এবং আপনি দেখেন এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটা রিয়েল সরকার নয়। এই সরকারের উপদেষ্টাদের নিয়ে আসেনি, কথা উঠেছে না, তাদের দুর্নীতি নিয়ে কথা হয়নি। ইভেন আপনি যদি ডক্টর ইউনূসের কথা দেখেন যে নোবেল পেলে কর দিতে হবে না, অথবা তার কতখানি মানে ট্যাক্সকে মৌকুফ করে দেওয়া হয়েছে, অথবা একটা বিশ্ববিদ্যালয়ের উনি পারমিশন নিয়েছেন, যদিও বলা হয় এটা আগেও করা হয়েছে। তার মানে হয়েছে কি ক্ষমতাকে কি আমরা সবাই ব্যবহার করি, এবং এই যে আমরা ক্ষমতাকে ব্যবহার করি, ক্ষমতাটা হয়ে গেছে এই দেশে শুধুমাত্র পদ পদবি এবং টাকা। এবং দেখেন এই মুহূর্তে আমরা যারা কথা বলছি, যেটা পারভেজও বলছিলেন যে আমাদেরকে এখনই লেখা হবে যে এই কথাগুলো আমরা বলছি শুধুমাত্র পরবর্তীতে ভিসি হওয়ার জন্য অথবা কোনো পদ পদবি পাওয়ার জন্য। ভিসি হওয়ার পরেও আপনার রাষ্ট্রদূত হতে পারে। সেটাই, এটা আবার নতুন ট্রেন্ড চালু হয়েছে। জি ঠিক। শেষ 30 সেকেন্ড। আমি বলবো যে আপনি বলছেন টিউনিসিয়ার বিপ্লব, আমি বলবো যে আরব বসন্ত বা আরব স্প্রিংয়ের প্রকার যে অনেক আশা প্রত্যাশা ছিল, ওটার কেন্দ্র কিন্তু টিউনিসিয়া এবং ইজিপ্ট ছিল। আর দেখেন ইজিপ্টে কিন্তু সেই সামরিক শাসন ফেরত আসছে, মোহাম্মদ মোরসির সরকার কিন্তু পতন হয়েছে। প্রত্যেক বিপ্লবের মধ্যেই অন্তর্নিহিত হচ্ছে ওই বিপ্লবের পতন। এভরি রেভলিউশন ক্যারিজ দ্য সিডস অফ ইটস ওন ডিস্ট্রাকশন। আমরা আমাদের সতর্ক হওয়া উচিত। আপনার এই সতর্কতার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটার এখানে সমাপ্তি টানতে চাই। দর্শক আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের দুজনকেও ধন্যবাদ।